নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিছু লোককে জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি। তো বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশের সাথে ভারতের এই মুহূর্তে যা অচলাবস্থার সৃষ্টি হয়েছে, সেইখানে বাংলাদেশের যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এটা আমি আগের ভিডিওগুলোতেও বলেছি। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিছু অতি উৎসাহী মানুষ, বিশেষ করে বাংলাদেশের কিছু প্রাক্তন সেনা কর্মকর্তা, তারা ভারতের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করার এক ধরনের প্রক্রিয়া শুরু করেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন মিডিয়া চ্যানেলে এসে তারা ভারতের বিরুদ্ধে বিষাদাগার তৈরি করেছে বা বিষাদাগার করছে। এবং তাদের যে ধারণা সেটা শুনলে স্বাভাবিকভাবেই আপনারা যারা ভারতীয়, তাদের শুনে কার্যত আপনাদের হাসি পাবে। তার কারণ হচ্ছে একটি দেশ, যে দেশের চারদিক থেকে ভারত দিয়ে ঘেরা, সেই দেশ এখন ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে চাইছে। এবং ভাবলে অবাক হবেন যে বাংলাদেশের মতন একটা ছোট্ট দেশ, যে দেশের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে ভারত থেকে যে বিদ্যুৎ তারা কিনছে, সেই বিদ্যুতের টাকা এখনো পর্যন্ত মেটাতে পারিনি। শুধু তাই নয়, ভারত থেকে যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সেই সব সামগ্রী বাংলাদেশে না গেলে বাংলাদেশে কার্যত অবরুদ্ধ হয়ে যাবে। এটা যারা মানে শিক্ষিত বাংলাদেশি, তারা কিন্তু এই জিনিসটা বোঝে। অথচ কিছু অতি উৎসাহী যারা প্রাক্তন বাংলাদেশের সেনা কর্মকর্তা, হতে পারে তারা পাকিস্তানের কোনো কোনো ক্ষেত্রে জারজ সন্তানও হতে পারে, এবং তাদের এই এই উক্তিটা শুনলে কার্যত আপনাদেরও মাথা গরম হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে অ্যাজ এ ভারতীয় হিসাবে এটা হাসবেন, কিন্তু ওনার যে কথাগুলো উনি বলেছেন সেটা আপনাদের সামনে কিছুটা আমি ক্লিপিংস তুলে ধরছি, এবং তারপর আমি আপনাদের বলবো যে উনি কী ধরনের কথা বলছেন এবং তার কতটা সত্যতা আছে, এবং তিনি পুরোটাই যে মিথ্যা কথা বলছেন সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। হাত বাড়াবো আমাদের দিকে, তোমার হাত কেটে দেবো আমি। তোমার হাত কেটে দেওয়া ভারতে। তোমরা ভারতে ঢুকবা 10 জায়গা দিয়ে, আমরা 10,000 জায়গা দিয়ে ভারতে ঢুকবো। উই হ্যাভ ম্যান পাওয়ার। দিস ইজ দেখুন, উনি একটা কথা বলছেন যে ভারত যদি আক্রমণ করে আমরা 10,000 জায়গা থেকে ঢুকবো। আপনারা দেখেছেন যে ভারতবর্ষে বহু বাংলাদেশি তারা ওপার বাংলা থেকে কাঁটাতার পেরিয়ে ভারতে কাজের সন্ধানে আসে। তো ঘটনা হচ্ছে উনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে ওনাদের সেনাদের ঢোকানোর ক্ষমতা কতটা আছে আমার খুব সন্দেহ আছে। কিন্তু যে কাজের বা খাদ্যের অভাবের জন্য যে ভারতে তারা ঢুকবে, এ বিষয়ে আমি এক প্রকার নিশ্চিত। পরবর্তী কি বলছেন সেটা একবার শুনে নিই। ওয়ার্নিং টু ইন্ডিয়া। এইসব গরুর বাচ্চাদেরকে সামলাও। আচ্ছা, আমরা মন্দির পাহারা কয়দিন দিব? আপনারা দেখতেছেন না কলকাতা থেকে কিভাবে বাংলাদেশকে করা হচ্ছে। আমি তাজ্জব হয়ে যাই। হর্ষবর্ধন শ্রীংলা এই লোক কি করে বলে যে বাংলাদেশে হিন্দু নিধন চলতেছে? আজকে ভিডিওতে দেখলাম আমি। হর্ষবর্ধন সিংলার সম্বন্ধে উনি বলছেন এখানেই বাংলাদেশিদের সত্যি কথা বলতে পড়াশোনার তো শিক্ষার অবস্থা একেবারেই খারাপ। কোনোদিনই বাংলাদেশিরা কোনোদিনই শিক্ষাক্ষেত্রে বিশাল কিছু জ্ঞান অর্জন করেছে বলে আমার অন্তত জানা নেই। আর উনি যে হর্ষবর্ধন সিংলার কথা বলছেন, হর্ষবর্ধন সিংলা যে কথাটি বলেছেন সে কথাটি কার্যত সত্যি প্রমাণিত হচ্ছে। তার কারণ, যখন ভারত বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মধ্যে ভাগ হয়, তখন বাংলাদেশে পূর্ব পাকিস্তানে হিন্দুদের সংখ্যা ছিল প্রায় 25 থেকে 26%। কিছু কিছু জায়গায় জানা যায় প্রায় 28% হিন্দু ছিল। বর্তমানে বাংলাদেশের হিন্দুর সংখ্যা কমে এসছে মাত্র 3 থেকে 4%। তাহলে হর্ষবর্ধন সিংলা কি খুব খারাপ কথা বলেছেন? এরপর শুনে নিন যে এই বুড়োর কার্যত ভীমরতি ধরেছে। সে এখানে অ্যাম্বাসাডার হাই কমিশনার ছিল ভারতের। তার মতো একটা শিক্ষিত মানুষ। আমি তাজ্জব হয়ে যাই। পুরো ভারত বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। পুরো ভারত আজকে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। অল্প কিছু মানুষ তারা আমাদের পরে বলি। এখান থেকে শেখ হাসিনা যাওয়ার পরেই কিন্তু ভারত এই ইস্কনকে নিয়ে কিন্তু খেলা শুরু করেছে এবং হিন্দু কার্ড প্লে করা শুরু করেছে। তো আমি ভারতকে বলবো যে এগুলো প্লে করে কোনো লাভ হবে না। আর আরেকটা জিনিস, যে ভারতের এই যে শুভেন্দু বলেন বা ওই যে রিপাবলিক টিভি চ্যানেল, আমরা তো এমনিতেই ভারত বর্জন শুরু করেছি, ভারতীয় পণ্য বর্জন। তো অলরেডি তো ওখানকার ওই সব হোটেল মোটেল আর ওই এগুলো সব শূন্য হয়ে গেছে। তা আমরা যদি ভারতে না যাই তো ভারতেই না খেয়ে মরবে, আমাদের কোনো অসুবিধা নেই। দেখুন, এখানে বাংলাদেশিদের আমি একটা জিনিস ভালো রকমভাবে লক্ষ্য করে দেখেছি, এরা ভারত বিদ্বেষী, অথচ ভারত ছাড়া এদের চলে না। কিছুদিন আগে ভারতের পণ্য বয়কট করার জন্য বাংলাদেশিরা কার্যত সারা দেশ জুড়ে প্রচার চালিয়েছিল।
কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশে ভারতের যে হাই কমিশন আছে, সেই হাই কমিশনে ভারতের ভিসা পাওয়ার জন্য বাংলাদেশিদের যে পরিমাণ লাইন লেগেছিল, ভারত ভিসা বন্ধ করে দেওয়ার জন্য কার্যত ভারতের যে যে ভিসার দপ্তর বাংলাদেশে, সেখানে বাংলাদেশিরা সেইখানে রীতিমতন তারা হাঙ্গামা করে কেন ভারত তাদের ভিসা দিচ্ছে না। অতএব এই বয়স্ক লোক এর মোটামুটি প্রায় শেষ সময় হয়ে এসছে, এ যে ধরনের কথা বলছেন এটা আম বাংলাদেশিদের একদম মনের কথা। তার কারণ হচ্ছে, আমি আবার বলছি যে শিক্ষার এদের মারাত্মক রকম মানে অভাব রয়েছে। আর যেটা সব থেকে বড় যে প্রশ্নটা আমি তুলে ধরবো সেটি হচ্ছে, বাংলাদেশ নাকি ভারত আক্রমণ করবে। বাংলাদেশের জানা উচিত, বা যে আমার এই কথাটা যেটা বাংলাদেশিদের কানে যদি পৌঁছায়, ভারতীয় নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার, দিল্লি ক্লাস ডেস্ট্রয়ার যদি বাংলাদেশি চট্টগ্রাম পোর্টে দাঁড়িয়ে থাকে, তাহলে কার্যত বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য তাদের সুদূর প্রসারী ভাই বা দাদা যেসব দেশগুলো আছে, সেই সব দেশে তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশি নৌবাহিনীও ভালো রকম জানে যে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধের জাহাজ যদি একবার চট্টগ্রামের আশেপাশে ঘোরাফেরা করে, তবে কার্যত বাংলাদেশের সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। ওই মানে একদম বলার মধ্যে একটি মাত্র পোর্ট, সেটি হচ্ছে চট্টগ্রাম পোর্ট। সেই চট্টগ্রাম পোর্টকে 5 মিনিট সময় লাগবে না ভারতীয় নৌবাহিনী সেই চট্টগ্রাম পোর্টকে দখল করার জন্য। আর দ্বিতীয় কথা বলছেন, ভারতের নাকি চিকেন নেককে তারা ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবে। ওরা জানে না যে ভারতের যে চিকেন নেক যে পোর্শনটা বলে যে ভারতের নাকি ওই পোর্শনটা প্রচণ্ড একটি দুর্বলতার জায়গা, কিন্তু বাংলাদেশিদের এইটা জেনে রাখা উচিত যে চিকেন নেকে অন্তত ভারতীয় সেনাবাহিনীর প্রায় 2 লক্ষ সেনা ওখানে মজুদ রয়েছে। শুধু তাই নয়, যে পরিমাণ সামরিক সরঞ্জাম ওখানে মজুদ রয়েছে, তাতে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো বাংলাদেশকে উড়িয়ে দেওয়া যায় যদি কোনো কারণে তারা চিকেন নেকের উপর হাত দিতে থাকে। আর তৃতীয় কথা হচ্ছে, এই যে চট্টগ্রাম অঞ্চল, দেখুন চট্টগ্রাম ভারত যদি নেওয়ার প্রশ্নই থাকতো, তাহলে 1971 সালে স্বাধীন হওয়ার পর ভারত যখন পাকিস্তান থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেয়, সেই সময় চট্টগ্রামকে কিন্তু কার্যত বাংলাদেশ থেকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করে নিতে পারত, এবং সে সুযোগও ভারতের কাছে ছিল। কিন্তু অবাক করার মতন বিষয়, ভারত সরকার কিন্তু সেই বিষয়ে কার্যত হাতই দেয়নি। কিন্তু বাংলাদেশিদের একটা স্বভাব আছে, ভারত বিরোধিতা সব সময়। আমি আবার বলছি যে জ্ঞানের অভাব রয়েছে। এই জ্ঞানের অভাব যতদিন বাংলাদেশিতে থাকবে, বাংলাদেশে আজকে যে জায়গায় রয়েছে তার থেকেও আরও নিচু জায়গায় চলে যাবে। আর সব থেকে বড় কথা, ভারতীয় সেনাবাহিনীর সাথে লড়াই করে বাংলাদেশ 5 মিনিটও টিকতে পারবে কিনা, এটা যারা বাংলাদেশের কিছু অপ্রাপ্তবয়স্ক ছেলে যারা কিনা বাংলাদেশের এই মুহূর্তে তদারকি সরকারে রয়েছে, তাদের এটা জানা উচিত। অশিক্ষার তাদের মধ্যে এতটাই গুণ রয়েছে যে অশিক্ষা থাকার দরুন তারা বাংলাদেশে ভারত বিরোধী মানে জিগির তুলছে। কিন্তু ভারত যদি সত্যি, বাংলাদেশ যদি ভারতের উপর আক্রমণ করে, তাহলে বাংলাদেশকে খুব বেশি হলে 10 মিনিট, এই যে লোকটি কথা বলছেন, ইনি সবার আগে বাংলাদেশ ছেড়ে পালাবেন। ইনি বাংলাদেশের সাধারণ মানুষকে কার্যত, যিনি বলা যায় যে বাংলাদেশের মানুষকে ইনি বোকা বানাচ্ছেন। তো যাই হোক, যে ভারতের সাথে লড়াই করার ক্ষেত্রে বাংলাদেশে কোনোদিনই মানে আগেও ছিল না, এবং আগামী 500 বছরও বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে না, সে যতই ওদের দাদা পাকিস্তান থাকুক বা তুরস্ক থাকুক। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।